মিস দেখুন না, আনহা আমার ঝুঁটি ধরে টান দিয়ে খুলে ফেলেছে। এই কথাটা বলে মেহেরিন কান্না করে দিল। মুশফিক কান্নারত মেয়েটির দিকে ফিরে তাকালো। মেয়েটাকে মুশফির অনেক আদুরে লাগে। সে কলিগের সাথে কথা বলছিল। কিছুক্ষণ আগে স্কুল ছুটি দিয়েছে। মুশফি প্রায় খেয়াল করে বাচ্চাটা স্কুল ছুটির পর কারোর জন্য অপেক্ষা করে। তবে কার জন্য করে তা দেখার ইচ্ছে হয় না মুশফির। মেহরিনের কান্না বাড়তে লাগলো। তা দেখে মুশফি এগিয়ে এসে শাড়ির আঁচলটা হাতে নিয়ে হাঁটু ভেঙে মেহরিনের সামনে বসে। মেহরিনের চোখ মুছে দেয় আর বলে, থাক বাচ্চা, কান্না করে না, আমি বেঁধে দিচ্ছি। এ কথা শুনে মেহরিনের কান্না কমে আসে। আর সে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে মুশফিকে দেখে। মেহরিনকে তার পাপাই সবসময় চুল বেঁধে দেয়। মুশফি চুল বেঁধে দেওয়ায় মেহরিন অনেক খুশি হয়। আর চুল বাঁধা শেষে যখন মুশফি উঠতে যাবে, তখন মেহরিন মুশফিকে টেনে ধরে মুশফির গালে চুমু খায়। সরি পাপা, আই ওয়াজ লেট। মুশফি হঠাৎ পৌরুষালী কণ্ঠ পেয়ে পিছনে তাকায়। হয়তো সে এমন কিছু আশা করেনি। তার কাছে মনে হলো যে অতীত থেকে সে এতদিন পালিয়ে বেরিয়েছে, সেই অতীত তার সামনে। মুশফির মুখ থেকে আপনা আপনি বেরিয়ে আসলো, নিহাল। নিহাল এবার মুশফির দিকে তাকালো। নিহাল বোধ হয় অবাকই হলো। তা তার চেহারায় ফুটে উঠেছে। নিহাল হঠাৎ করে মুশফিকে দেখে আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে? হোয়াট ইজ সারপ্রাইজ? মুশফি একটু বিব্রত ভঙ্গিতে আশেপাশে তাকায়। না, আশেপাশে কেউ নেই। তাই হাঁপ ছেড়ে নিজেকে স্বাভাবিক রাখতে চেষ্টা করে। না, হচ্ছে না। যে অতীতটা থেকে সে পালিয়ে বেড়াতে চাইছে, সেটা নিয়তি টেনে হিসড়ে তার সামনে দাঁড় করাচ্ছে। তবুও শান্ত ভঙ্গিতে স্কুলের দিকে দেখিয়ে জবাব করে, আমি স্কুলে জব করি, কিন্তু আপনি এখানে? নিহাল এসে মেহেরিনকে কোলে তুলে উত্তর করে, মেয়েকে নিতে এসেছি। এটুকু বলেই মেয়ের গালে চুমু খায় নিহাল। মুশফি মেহেরিনের দিকে তাকায়। মেয়েটা একদম বাবার চেহারা পেয়েছে। মুশফি স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়, ও আচ্ছা। এটুকু বলেই বিব্রত ভঙ্গিতে বলে, আসলে আমার একটু কাজ আছে, আমার যেতে হবে, পরে দেখা হবে। এ বলে দ্রুত পায়ে মুশফি স্থান ত্যাগ করতে মেহেরিন বলে ওঠে, পাপা। বলো পাপা। বলে মেয়ের মুখের দিকে চাইল নিহাল। কি সুন্দর সেই অতীত। 5 বছর পর আবারও সামনে আসলো। নিহাল মনে মনে তাচ্ছিল্য হাসল। তারপর মেয়ের কথায় মনোযোগ দিল। মেয়েও গুরুত্বপূর্ণ কথা বলছে এমন ভঙ্গিতে বলে, তুমি মাহাজিবা মিসকে চেনো? নিহাল মেয়ের মুখের দিকে কিছুক্ষণ নিয়ে তাকালো। আসলে বোঝার চেষ্টা করছে কি উত্তর করলে মেয়ে বেশি খুশি হবে। নিহাল মাথা নাড়িয়ে সায় জানায়, মানে সে চেনে। উত্তর ইতিবাচক পেয়ে মেহেরিন অনেক খুশি হয়। খুশিতে গদগদ কণ্ঠে বলে, জানো বাবা, আজকে কি হয়েছে? ও যে দুষ্টু আনহা আমার চুল খুলে দিয়েছিল। তারপর কি হয়েছে জানো? কি হয়েছে প্রিন্সেস? নিহালও ঠোঁট কামড়ে জিজ্ঞেস করে। এসব বলতে বলতেই নিহাল গাড়ির দিকে এগোতে থাকে। মেহেরিনও উৎকণ্ঠা হয়ে পুরো ঘটনায় বলতে থাকে, মাহজিবা মিস আমার চুল বেঁধে দিয়েছে। এটুকু বলতে নিহালের পা থেমে যায়। সে আবারও মেহেরিনের মুখের দিকে তাকায়। মেহেরিন খুশি খুশি গলায় বলে, আমি এতগুলো হ্যাপি। মাহজিবা মিস অনেক ভালো। আমি আদর করে দিয়েছি। আচ্ছা পাপা, আমাকে সবসময় তুমি চুল বেঁধে দাও কেন? নিহাল তার জবাব করতে পারল না। কি বলবে? তার মানে? নাকি মা মরে গেছে? নিহাল জবাব না দিয়ে গাড়ির গেট খুলে মেহেরিনকে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে ঘুরে এসে নিজের সিটে বসল। মেহেরিন এখনও প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিহালের দিকে। নিহাল সেদিকে পাত্তা না দিয়ে গাড়ি স্টার্ট দিয়ে বলে, বাচ্চা মানুষেরা তো কথা বলতে নেই। বলো আজকে কি খাবে? পাপা নিজে আজকে প্রিন্সেসের জন্য রাঁধবে। প্রথম কথাটা শুনে যদিও মন খারাপ হয়েছিল, কিন্তু পাপা রান্না করবে এটা থেকে খুশির আর কি হতে পারে? মেহেরিন আবারও গদগদ কণ্ঠে বলে ওঠে, ওকে পাপা, লেটস গো। আচ্ছা, মানুষ যে অতীত থেকে পালাতে চায়, সে অতীত বারবার সামনে এসে দাঁড়ায় কেন? মুশফির মনে হচ্ছে শরীরে শক্তি পাচ্ছে না। তবুও বাসায় লকটা খুলে কাপা পায়ের বিছানা পর্যন্ত যেয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ে। গরম লাগছে, লাগুক। এভাবেই পড়ে থাকে মুশফি। শরীরে এক ফোঁটা শক্তি পাচ্ছে না যে উঠে ফ্যান ছাড়বে। বিছানার পাশ হাতড়ালো। কিছুক্ষণের মধ্যে কাঙ্ক্ষিত বস্তু পেতেই হাতে নিয়ে এসিটা অন করে চোখ বন্ধ করলো। চোখ বন্ধ করতে ভেসে উঠল বছর পাঁচেক আগের সুন্দর স্মৃতি। মাত্রই মাঠের সাজানো চেয়ারগুলোতে এসে বসতেই মুশফির পছন্দের গান শুনে স্টেজে তাকালো। একটা ছেলে গানটা গাইছে। মুশফির গানটা আগে থেকেই পছন্দ, সাথে ছেলেটার গানের কণ্ঠ সুন্দর। পরিবেশটা আগের মতো আর বিরক্ত লাগছে না। আজকে মুশফির ভার্সিটির নবীন বড় অনুষ্ঠান। আসবে না আসবে না করেও লিমা জোর করে বাসা থেকে তুলে এনেছে। সাথে একটা নীলরাঙা শাড়িও পরতে হয়েছে। এতে অবশ্য মুশফির শাড়ি পরতে মানানি তার ভালো লাগে, কিন্তু বাহিরে বের হতে ইচ্ছে হচ্ছিল না। মুশফি এসব অনুষ্ঠানে কম যায়, তার এগুলো পছন্দ না।
মাঝে মাঝে তো নিজেকে কেমন অসামাজিক ব্যক্তিত্বের মানুষ বলে মনে হয়। তবুও কিছু করার নেই। সবকিছুর সাথে তাল মিলিয়ে চলতেই হয়। এমন অনেক কিছুই আছে যা আমাদের পছন্দ না, তবুও পরিস্থিতি বিবেচনা করে করতে হয়। ছেলেটা কি চিনিস? লিমা গান শুনতে শুনতে স্টেজের দিকে তাকিয়ে প্রশ্নটা করে মুশফির দিকে তাকায়। মুশফি বিরক্তিতে নাক মুখ কুচকে লিমার দিকে তাকালো। সে চিনবে কি করে? এই ছেলে কে? আজব প্রশ্ন। সে কি আসতে চেয়েছিল নাকি? লিমায় তো জোর করে নিয়ে এসেছে। লিমা মুশফির চাহনি দেখে বুঝতে পারল মুশফির মনের কথা। তাই সে খিলখিল করে হেসে উঠে বলে, রাগ করিস না দোস্ত। আসলে তুই না আসলে এতিমের মতো বসে থাকতে হতো। সে যাই হোক, শোন, ছেলেটার নাম নিহাল, আমাদের ভার্সিটির সিনিয়র। ছেলে হেব্বি ট্যালেন্টেড। তো তুই এত নিরামিষ কেন রে? যা বলতেছি তা উৎসাহ নিয়ে শুনবি। তা না, ভাবলস। মুসফি বিরক্ত হয়ে উঠে চলে যায়। এই মেয়েটা সারাদিন বকবক করে, মাথার পোকা মেরে ফেলে। মুশফি উঠে যেতেই লিমাও মুশফির পেছনে এক দৌড়ে চলে আসে। মুশফি হেঁটে এসে মাঠের এক কোণায় এসে বসে পড়ে। লিমা বসতেই চোখ গরম করে বলে, এসেছিস ভালো কথা। আর একটা বার যদি উল্টাপাল্টা কিছু বলিস, তাহলে এক ধাক্কা দিয়ে রাস্তায় গাড়ির সামনে ফেলে আসব। লিমা মুখটা ছোট করে বলে, এমন করিস কেন? তার সাথেই তো বলছি আনিকা তো আসেনি। তাহলে তুই এমন করছিস কেন? ওই মেয়ে না এসে ভুল করেছে। আসলে আমার কান পচাতিস না। মুশফি এই বলে ঘড়ি দেখল। বেলা হয়ে এসেছে, বাসার দিকে যেতে হবে। মুশফি এবার লিমার দিকে তাকালো। মায়া হলো মেয়েটার জন্য। আহারে, কথাই তো বলছে। এতটা সিনকেট করা মুশফির উচিত হয়নি। তাই মুশফি একটু লিমার দিকে এগিয়ে আসলো, তবু লিমা ঘুরে তাকালো না। মুশফি নিচু কণ্ঠে বলে, সরি, আর তোকে বকা দিব না। এখন চল, বাসার দিকে যাই। আমার প্রচন্ড খারাপ লাগছে। মুশফির খারাপ লাগছে শুনে আর এক মিনিটও বসল না। হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো লিমা। তারপর বলল, আগে বলবি না? আমি সরি, বেশি মাথা ধরেছে। চল বাসায় দিয়ে আসি। এ বলে মুশফির হাত টেনে নিয়ে হাঁটা ধরল। মুশফি শুধু অবাক হয়ে মেয়েটার প্রতি। মেয়েটার সব দিকে খেয়াল। লিমা মুশফিকে বাসার গেট পর্যন্ত দিয়ে বিদায় জানিয়ে চলে যায়। আর মুশফি বাসায় চলে আসে। চোখ খুলতেই সব শেষ। হাসল মুশফি। কতদিন নাকি কত বছর। লিমা, আনিকা, ওদের সাথে কথা হয় না, দেখা হয় না। ওরা কেমন বা কোথায় আছে কে জানে। আগের স্মৃতিগুলো কত সুন্দর। এগুলো চাইলেও কেন ভোলা যায় না? কিছু সুন্দর স্মৃতি ভুলতে না চাইলেও মানুষ ভুলে যায়। আর কিছু বিভীষিকাময় স্মৃতি আছে যা মানুষ চাইলেও ভোলা যায় না। এসব ভাবতে ভাবতে আবারও চোখ বন্ধ করলো মুশফি। মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়েছে অনেক আগেই, কিন্তু নিহালের চোখে এক ফোঁটাও ঘুম নেই। টেবিল সাইডে টিমটিমে আলোর বাতিটা জ্বলছে। তার পাশে একটা ঘড়ি। সময় রাত ৩টা। কত সময় হয়ে এলো। কত সময় দ্রুত চলে যায়। জীবনের মোড়ও কত দ্রুত চলে যায়। নিহালের আম্মা মারা গেছে মুশফির সাথে পরিচয় হবার কিছুদিন পরে। তারপর জোর করে হৃদিকে বিয়ে করতে হয়েছে নিহালকে। প্রথম দিকে হৃদিকে দেখতেই পারত না। পরে ধীরে ধীরে মানিয়ে নিল। পুরুষ মানুষ, পাশে একটা নারী সবসময় থাকলে কাম জাগবেই। সেটা কিছুটি আটকানো যায় না। নিহালও পারেনি। কিন্তু মনে মনে ঠিকই কুণ্ঠাবোধ করত। মা মারা যাওয়ার পর বাবার নিহালই ছিল। ঘরের কাজ কিছুই পারে না। তাই এক এতিম মেয়ে হুট করে বিয়ে করতে হয়েছে। সেও নিহালকে ছেড়ে চলে গেল অসময়ে। তার কিছুদিন পর বাবাও মারা গেল। রয়ে গেল মেহিরেন আর নিহাল। ওই শহর কত কিছু ছিনিয়ে নিয়েছে নিহালের কাছ থেকে। তাচ্ছিল্য হাসল। নিজের পর নাকি নিজের ভাগ্যের ওপর তার নিহাল জানে না। মেয়েটার জন্য কষ্ট হয়। মা পেল না। একদিক থেকে ভালোই হয়েছে। এই নিদারুণ হারানোর যন্ত্রণা তো ভোগ করতে পারবে না। আবারও মেয়ের দিকে তাকালো। তারপর মেয়েটার আদরে গালটায় একটা চুমু খেল। হঠাৎ করে মুশফির কথা মনে পড়ল। মুশফিকে নিহাল সর্বপ্রথম দেখে লাইব্রেরিতে। একটা হালকা গোলাপি রাঙা শাড়ি পরা একটা মেয়ের কোমর পর্যন্ত বেনিটা দুলছে। মনে হচ্ছে স্মৃতিগুলো এখনো জীবন্ত। নিহাল আলোর দিকে হারিয়ে গেল সেই অতীতে। এক্সকিউজ মি। নিহালের মনে হলো তার পেছনে কেউ তাকে উদ্দেশ্য করেই বলেছে, তাই সে ঘুরে তাকালো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা হালকা গোলাপি রাঙা শাড়ি পরা। মেয়েটা নিহালকে দেখে কেমন থম মেরে রইল। ওটাই মুশফি ছিল। মুশফি নিহালকে দেখে কেমন থম মেরে তাকিয়ে রইল। মুশফির অস্বস্তি হচ্ছে। হঠাৎ করে নিহালের সামনে পড়বে সে কখনো ভাবেনি। কিন্তু কিছু করার নেই। তার প্রয়োজন বেশি, তাই এটা তার করতে হবে। এদিকে নিহাল কিছুক্ষণ মুশফির চেহারা পর্যবেক্ষণ করে, তারপর আশেপাশে তাকিয়ে দেখে আবারও মুশফির দিকে তাকায়। তারপর বলে, আমাকে ডেকেছেন? মুশফি মাথা নাড়ল। তাই নিহাল আবারও প্রশ্ন করল, কেন? আপনার হাতের বইটা আমার লাগবে। আসলে যদি আপনার প্রয়োজন না পড়ে, তাহলে আমাকে দিলে খুশি হতাম। নিহাল নিজের হাতের দিকে তাকালো। তারপর আবারও মেয়েটার দিকে তাকালো। তারপর বলল, বইটা আমারও লাগবে।
আর লাইব্রেরিতে সেকেন্ড কপি নেই। তাহলে আপনাকে দেই কি করে? সেকেন্ড কপি নেই বলেই চাইছিলাম। আমাকে 3 দিনের জন্য দিন। আমি দ্রুতই ফেরত দিয়ে দেব, প্রমিস। নিহাল মুশফির দিকে তাকালো, বুঝল আসলে হয়তো প্রয়োজন, তাই এমন উত্তেজিত হয়ে আছে। এই বইটা নিহালের আগেও পড়া হয়েছে, তাই সে বলল ঠিক আছে। বলেই বইটা বাড়িয়ে দিল মুশফির দিকে। মুশফি হাত বাড়িয়ে বইটা নিল। তারপর নিহালের মুখের দিকে তাকিয়ে বলল, বইটা কি করে আপনাকে ফেরত দেব? এই কথা শুনে নিহাল মুশফির দিকে তাকালো। তারপর হেসে জিজ্ঞেস করলো, ফ্রেশার? মুশফি মাথা নাড়ল। তাই নিহাল আবারও হাসল। হাসতেই বাম পাশের গালের দিকটা ঢেবে গেল। নিঃসন্দেহে এটি একটি অনিন্দ দৃশ্য। হঠাৎ মুশফির এই ভাবনায় মুশফির নিজেকে দুটো চড় দেওয়ার ইচ্ছে জাগ্রত হলো। তবু নিজেকে সামলে নিল সুন্দর করে। নিহাল আবারও বলল, ভার্সিটির সামনে টঙের দোকানে পেয়ে যাবে নামাই। আর নাম? কার? আপনার? ওহো, মাহজিবা মুশফি, ইংরেজি ডিপার্টমেন্ট। আপনি? গ্রেট। আমি নাহিয়ান মাহমুদ নিহাল, বিবিএ ডিপার্টমেন্ট, ফাইনাল ইয়ার। বলেই আবারও হাসল। মুশফি আর কিছু বলল না, শুধু চলে বলে ঘুরে চলে গেল। আর নিহাল শুধু দেখল একটা কোমর সমান বেনি কি সুন্দর করে নিজে জায়গা দখল করে তুলছে। নিহাল ওখান থেকে চোখ সরিয়ে আবারও অন্য বই খুঁজল। মেয়েটা ইংরেজি ডিপার্টমেন্টের, তার উপরে ফ্রেশার তার বইটা নিয়ে গেছে। নিহানের অতটা বই পড়া হয় না, আবার সময় পেলে পড়ে। অন্য একটা বই নিয়ে সেটা নিয়ে সে তার বাসার উদ্দেশ্যে চলে গেল। তারপর আর মুশফির সাথে দেখা হয়নি। সে প্রায় বইটার কথা ভুলতেই বসেছিল। তার ঠিক 5 দিন পর মুশফির দেখা মিলল টঙের দোকানের সামনে। সে এসেছিল নিহালকে বইটা ফেরত দিতে। আর ঠিক সে সময় নিহাল সিগারেট ধরিয়েছিল। মুশফিকে দেখে চটপট সিগারেটটা ফেলে দিল। আজকে মুশফি একটা আকাশি রঙের শাড়ি পরেছে। নিহাল ভালোভাবে পর্যবেক্ষণ করলো মুশফিকে। চোখগুলো একদম মার্বেলের মতো। আর ঠোঁটের নিচে বাদিকটা যে তিলটায়, সেই তিলটার জন্য মুশফির সৌন্দর্য মনে হচ্ছে আরো বাড়িয়ে তুলেছে। এর মধ্যে মুশফি ঠিক নিহালের সামনে বইটা এগিয়ে দিয়ে বলে, আমি ভীষণভাবে দুঃখিত। অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। আপনাকে দেওয়ার কথাও রাখতে পারিনি। তার জন্য ক্ষমা করবেন। আর বইটা দিয়ে কম্প্রোমাইজ করার জন্য অনেক ধন্যবাদ। ক্লাসের সিটি ছিল, তাই বইটা জরুরি দরকার ছিল। কালকে পরীক্ষা। আসি। এক নাগাড়ে কথা বলে মুশফি আর দাঁড়ালো না। সোজা হেঁটে চলে গেল ভার্সিটির দিকে। নিহাল অবাক হলো এমন সাবলীলভাবে বলে না দাঁড়িয়ে চলে যাওয়ায়। এমন মেয়ে নিহাল তার এতটুকু জীবনে কমই দেখেছে। সে হাসল। তারপর আবারও সিগারেট ধরালো। ফজরের আজানের শব্দে নিহালের ধ্যান ভাঙ্গে। কত সময় পেরোলো। নিহাল হাসল। আজকে মুশফির আচরণটাও অদ্ভুত ঠেকল। আচ্ছা, মুশফিকে বিয়ে করে নিয়েছে? নিহাল আবারও মেহেরিনের দিকে তাকালো। হয়তো মুশফি বিয়ে করে নিয়েছে। আচ্ছা, ওর কি বাচ্চা আছে? হয়তো। নিহাল আর বিছানায় রইল না, উঠে শাওয়ার নিল। আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে। আগে ব্রেকফাস্ট তৈরি করে এসে মেয়েকে ডেকে রেডি করে নিজেও রেডি হয়। তারপর ঝটপট সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে মেহেরিনের স্কুলের উদ্দেশ্যে। তারপর গন্তব্য হলো সিলেটের নামি দামি একটা রেস্টুরেন্ট। মুশফি স্কুলে এসে দোতলার বারান্দায় দাঁড়িয়ে একটা সুন্দর দৃশ্য দেখল। মেহেরিন তার পাপার কোলে। ডান হাতে মেহেরিনকে আগলে বাম হাতে মেহেরিনের স্কুল ব্যাগটা নিয়ে হেঁটে আসছে নিহাল। মেহেরিনকে নামিয়ে কে যেন বলল মনে হচ্ছে। আর মেহেরিন আবারও নিহালের গলা জড়িয়ে ধরে তার গালে চুমু খেল। এটুটুকু দেখেই মুশফি ওখান থেকে সরে আসলো। ওখান থেকে সরে আসতেই নিহাল ওখানে তাকালো। সে যখন স্কুলের গেট পেরিয়ে ঢুকেছে তখনই মুশফিকে নিহাল দেখেছে। ওকে বিব্রত করতে চায়নি বিধায় সেদিকে তাকায়নি। মুশফি চলে যেতেই নিহাল মুখ তুলে দেখল। তারপর হাসল। নিহাল এখানে জবের জন্য ট্রান্সফার হয়ে এসেছে। নিহাল একটা ব্যাংকে জব করে, মাইনে ভালো। সেও এমন সুযোগ খুঁজছিল শহর ছাড়ার। অফিস থেকে অফার করতে সে রাজি হয়ে এই সিলেট শহরে এসেছে। এই জায়গাটা অনেক শান্ত, ঢাকার মতো ব্যস্ত নয়। আর এখানে এসে যে সে মুশফির দেখা পাবে সে কল্পনাও করেনি। মুশফি হুট করে হারিয়ে গেল, আর হুট করে আবারও দেখা হলো। আসলে যা আমাদের সাথে ঘটবে তা ভাগ্যে আছে, আর তা আমরা কেউই বদলাতে পারি না। জানিস, এমবিএস ভার্সিটির সাথে আমাদের ভার্সিটির ফুটবল ম্যাচ হবে, যাবি? লিমার কথায় মুশফি ভ্রুকুচকে লিমার দিকে তাকায়। আনিকা অবাকের রেশ নিয়ে বলে, তাহলে নিহাল ভাইও খেলতে আসবে, তাই না? মুশফি লিমার আনিকার দিকে হতভম্ব চোখে তাকায়। এই দুজনেই কি পেয়েছে ছেলের মধ্যে? দুজনেই পাগল। অগত্যা ক্লাস আর করা হলো না। লিমার আনিকা মুশফিকে জোর করে নিয়ে যায় খেলার মাঠে। খেলা একটু আগে শুরু হয়েছে। সবাই বসে বসে খেলা দেখছে। মুশফি এতে বুঝল খেলাটা তাহলে টানটান উত্তেজনাপূর্ণ, না আসলে মিস হয়ে যেত। তাই মুশফিও খেলা দেখায় মন দেয়। যদিও তার খেলা অত পছন্দ না।
খেলা শেষ হয়েছে একটু আগে। নিহালদের টিম জিতেছে। সবাই এখানে সেখানে উল্লাসে ফেটে পড়েছে। নিহাল শেষের রাউন্ডে পায়ে ব্যথা পেয়েছে, তাই এক কোনায় যে বসে পা দেখছিল। নিজের পাশে অন্য কোনো অস্তিত্ব টের পেতেই নিজের ডানে তাকালো। লিমা, আনিকা দাঁড়িয়ে আছে আর মুশফি তার পাশে বসেছে। নিহাল মুশফিকে দেখে হাসল। আজকের মেয়েটা জলপাই রঙের শাড়ি আর একটা লম্বা বেনি করে এসেছে। পরিচয় পর্ব থেকে এখন পর্যন্ত মুশফিকে নিহাল শাড়িতেই দেখেছে। তাতে নিহাল বুঝেছে মুশফি শাড়িটাই বেশি পছন্দ করে। নিহাল আবারও হাসল। তারপর নিজের পা দেখায় মন দেয়। ওদের সম্পর্কটা একটু স্বাভাবিক হয়ে এসেছে। মুশফি কিছুক্ষণ উসখুস করলো। তারপর ডাগর ডাগর চোখ দিয়ে লিমাকে কি যেন ইশারা করতে লিমা একটু চিন্তিত কণ্ঠে বলে, পায়ে ভালোই ব্যথা পেয়েছেন, সামনে ফার্মেসিতে দেখালে ভালো হতো না? নিহালের হাত থামে। তারপর মুশফির দিকে তাকায়। মুশফি তার উত্তরের অপেক্ষায় তার দিকে তাকিয়েছিল। হঠাৎ ওই প্রশ্নে লিমার দিকে না তাকিয়ে তার দিকে তাকাতেই মুশফি থতমত খায়। নিহান মুশফির মুখ দেখে আবারও হাত চালায় পায়ে। তারপর ধীর কণ্ঠে বলে, এমন কিছুই হয়নি পায়ে। খেলতে গেলে একটু আধটু চোট লাগেই। তাকে সিরিয়াসভাবে নিতে নেই। ছোট ব্যাপার যত বড় করব ততই বড় হবে। বাদ দাও, মাগরিবের আজান দিবে, বাসায় যাও তোমরা। আর কোনো কথা হলো না তাদের মাঝে। সবাই যে যার বাসার উদ্দেশ্যে বাসায় চলে যায়। মুশফির একটু চিন্তা হয়, লোকটা কেমন খাপছাড়া, পায়ে যদি বেশি কিছু হয়। অথচ লোকটার কোনো হেলদোল নেই। মুশফি আর চিন্তা করল না, বাসার দিকে রওনা হয়। বাসায় সে ঘরের কলিং বেল বাজায়। দরজাটা খুলে দেন এক নারীর, সাথে সাথে ভেসে ওঠে এক মিষ্টি মুখের নারীর প্রতিচ্ছবি। মুশফি তাকে দেখে হাসল। মহিলাও হেসে ঘরের দিকে যেতে যেতে বলে, কি দেব, চা না কফি? কিছুই না, আপাতত লেবুর শরবত হলে খুশি হতাম। আচ্ছা দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। মুশফি ফ্রেশ হয়ে এসে বসতে মারুফা বেগম শরবত দিল। মুশফি তা নিয়ে হেসেই খেল। তারপর মায়ের মুখের দিকে তাকালো। এই মুখ, হ্যাঁ, এই মুখটা দেখলে সারাদিনের ক্লান্ত এক লহমায় কেটে যায়। মারুফা বেগম চেরুনিয়ার তেল নিয়ে বসলেন মেয়ের সামনে। মুশফি বুঝে গেল এখন কি করতে হবে। সেও ভদ্র মেয়ের মতো মেঝেতে যেয়ে বসে পড়ল। মারুফা বেগম মেয়ের চুল খুলে আলতো হাতে তেল দিতে দিতে টুকিটাকি কথাবার্তা বলছিল। হঠাৎ করে একটা কথা মনে পড়ে। এমন ভঙ্গিতে মারুফা বেগম বলল, তোর ফুপি কল দিয়েছিল। এ আর নতুন কি? কি বলল? তোর জন্য ছেলে দেখেছে, তোর বাবাকে ফুসলিয়েছে, তাই তার সাথে এক বেশ ঝগড়া হয়েছে। মুশফি মায়ের দিকে তাকায়। এই একজন মানুষ, যত যা করলো তার জন্যই। মুশফি আবারও নিচের দিকে তাকায়। তারপর বলে, সে কোথায়? বেরিয়েছে। ও। মুশফি চুপ রইল। কি আর বলার আছে? মুশফি জানে না তার বাবা তার সাথে এমন করে কেন। সে শুনেছিল তার বাবা জন্মের সময় ছেলে চাইতো। ছেলের বদলে মুশফি হয় তাকে কোলেও তুলিনি। তারপর কিছু সমস্যার কারণে মারুফা বেগমের আর বাচ্চা হয়নি। বিল্লাল সাহেবের সাথে কখনোই মুশফির সম্পর্ক ভালো ছিল না। তার সাথে তার ফুপিও তাকে সহ্য করতে পারে না। এজন্য তারা এমন করে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। মুশফি এত দ্রুত বিয়ে করতে চায় না। এসব ভাবতেই চোখ বুজল মুশফি। মারুফা বেগম চুলে তেল দিয়ে দিচ্ছেন। আরাম লাগছে। সারাদিন পর এই একটা জিনিস, একটা স্থান, একটা হাত মুশফিকে আরাম দেয়। চোখ বোঝা অবস্থায় চোখের সামনে এক পুরুষের চেহারা ভেসে উঠল। ওই তো, সেই পুরুষটি সেদিন গান গাইছিল ভার্সিটির মাঠে, বড় বটগাছটার ওখানে বসে। সেদিন একটা আকাশি রঙের শার্ট পরে এসেছিল। শ্যামলা রঙের পুরুষটাকে মুশফির কাছে সবসময়ের মতো বড় মায়াবী ঠেকল। লোকটা হুট করে তাকালো মুশফির দিকে। ওই চোখে ধারালো কিছু ছিল হয়তো। মুশফির মন ছিদ্র করে ঢুকে এফোর এফোর করে গেল সেই চাহনি। মুশফির তখন মনে হচ্ছিল সে শ্বাস নিতে পারছিল না। এই পুরুষটার চোখে কিছু আছে। যখনই হুট করে তাকায়, চোখের কালো কুচকুচে মনিটা জলজল করে ওঠে। আর মনে মনে এই তো ছিদ্র গেল সেই চাহনি। মুশফি বোঝে না এভাবে হুট করে তাকানোর কি আছে। এই মুশফির শ্বাস নিতে কষ্ট হয়, তাকে এই লোকটা বোঝে না। আচ্ছা, মুশফি কি মরে যাচ্ছে? না, সে মরতে চায় না, সে বাঁচতে চায়। এই বন্দি জীবন থেকে বাধা বিহঙ্গের ন্যায় উঠতে চায়, ছুটতে চায়। এসব ভাবতে ভাবতে মুশফির মনে হচ্ছে সে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে অতল গভীরে, যেখানে অন্ধকার আর অন্ধকার। এসব ভাবতে ভাবতে মুশফি জল ভর্তি বাথটাব থেকে মাথা উঠিয়ে বড় বড় শ্বাস নিল। নিজেকে স্বাভাবিক করতে এদিক ওদিক চাইল। সাথে পানি খুঁজল। না, এখন পানি পাবে কোথায়? বাথটাব থেকে উঠে টয়লেটটা পেছিয়ে বাথরুমে আয়নার সামনে দাঁড়ালো। চুপচাপ নিজেকে কিছু সময় খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর ভাবনা আবারও শুরু হলো। আচ্ছা, জীবনটা এমন কেন? মা মারা গেল রোড অ্যাক্সিডেন্ট। নিজের ভালোবাসাকে নিজের করে পেল না। বাবা বলতে শুধু নামে মাত্র বাবা, যে কিনা কোনো খবরই রাখে না মুশফির। আহা জীবন,
এতটুকু বয়সে কি দেখতে হলো? জীবন এমন অদ্ভুত নিয়মে চলে কেন? বয়স আর কত? ২৪। এই তো সামনের মাসে ২৫ হবে বোধহয়। যখন প্রেমে পড়েছিল, বয়স কত মুশফির? মনে মনে গুনল কত? ১৯। হ্যাঁ, ১৯ই তো। তারপর লোকটা হুট করে বিয়ে করে নিল। মুশফি জানাতেও পারল না যে তাকে কতটা ভালোবাসতো। তখন মুশফি ভার্সিটির প্রথম বর্ষে পড়ত। প্রেমে পড়তে বয়স আর সময় লাগে না, হুট করে হয়ে যায়। প্রেমে পড়ার মুহূর্তটা কি ভীষণ সুন্দর! তারপর না বলতে পারা না পাওয়ার কি নিদারুণ যন্ত্রণা! মুশফির নিজের উপর তাচ্ছিল্য হাসল। তারপর কি যেন ভাবল। লোশনটা তুলে শরীরে মাখতে মাখতে আয়নায় দেখল মাস্টারটা কমপ্লিট করতে হবে। এসব ভেবে রুমের দিকে পা বাড়াতে নিয়েও থামে। চুলগুলো দেখে। আগে চুলগুলো কোমর সমান ছিল। আহা, অযত্নে কিছু বাড়ে কিনা মুশফি তা জানে না। চুলগুলো কিভাবে বেড়ে হাঁটু সমান হলো তা মুশফি খেয়ালও করেনি। মুশফি আবারও হাসল। চিরুনিটা উঠিয়ে হাত চালালো চুলে। কতদিন নিজের যত্ন করা হয় না। এ একা বাসায় মন বসে না। তবে কিছু করার নেই। তার জীবনই এমন বেরং। নাকি সে নিজেই বেরঙিন বানিয়েছে? মুশফি উত্তর খুঁজলেও মনে মনে অস্থির হলো। তবে উত্তর পেল না। কি জানি, হয়তো উত্তর খুঁজে পেয়েও না পাওয়া ভান ধরে রয়েছে কিনা। মুশফি আবারও হাসল। চিরুনিটা রেখে রুমে এসে কাবার থেকে একটা লাল সুতির শাড়ি নামালো। তারপর সেটা পরে অনেক খোঁজাখুঁজির পর টিপ পেল। সেটা কপালে দিয়ে একটু কাজল দিল। চুড়ি খুঁজল, পেল না। আশ্চর্য হলো মুশফি। কি সব করছে সে! ঠিক একটি অষ্টাদশী কিশোরীর মতো মন ছটফটে উঠল তার। তারপর মুশফির হঠাৎ করে মনে হলো তার এই লাল রঙের কোনো চুড়ি নেই। তার কোনো কাচের রেশমি চুড়ি নেই। মুশফি আবারও তাচ্ছিল্য হাসল। চোখ ঘুরিয়ে ঘড়ির দিকে তাকালো। রাত ১২টা বাজে। খাওয়া দাওয়া কিছুই হয়নি। খেতে ইচ্ছে হলো না। আবারও মুখ ঘুরিয়ে আয়নায় চোখ রেখে নিজেকে পর্যবেক্ষণ করল। কিছু কি বাদ পড়েছে? হ্যাঁ, লিপস্টিক। তবে দিতে ইচ্ছে হলো না। এত সময় পানিতে থাকার কারণে ঠোঁটের রংটা কিছুটা গাঢ় গোলাপি হয়ে আছে। ওভাবেই দেখতে ভালো লাগছে। মুশফি হেঁটে বারান্দায় যেয়ে দাঁড়ালো। আকাশের দিকে মুখ তুলে তাকাতেই মনটা ভালো হয়ে এলো। আজকে বোধহয় পূর্ণিমা। চাঁদটা কেমন নিচে নেমে এসেছে। সব স্পষ্ট লাগছে। বারান্দা থেকে দূরে চোখ রাখতে একটা নদী ভেসে উঠল। মুশফি শুনেছিল ওইদিকে একটা নদী আছে। তবে যাওয়ার ইচ্ছে হয়নি। কিন্তু আশেপাশে এত পূর্ণিমার আলো দেখে কেমন যেতে মন চাইল। তবুও নিজেকে নিয়ন্ত্রণ করল। একজন মেয়ে মানুষ অত রাতে ওখানে যাওয়া উচিত হবে না। তাই সে সেই ইচ্ছেকে এখানেই বাক্সবন্দি করে চোখ রাখলো আবার আকাশে। আজকের চাঁদটা কি সুন্দর! কি সুন্দর! কি অদ্ভুত সুন্দর! স্কুল বন্ধ থাকার দরুন মুশফি সুপার শপে এসেছিল কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে কি মনে করে পা বাড়ায় কিরজন অ্যান্ড চকলেট জোনে। সেখানে যে মেহরিনকে দেখে মুশফি থমকে আশেপাশে তাকায়। মেহরিন আছে অথচ নিহাল নেই, ব্যাপারটা সে বুঝল না। ওকে তার মায়ের সাথে এসেছে। তাহলে মহিলার বা কেমন আক্কেল যে পিচ্ছি মেয়েটাকে এভাবে রেখে গেল। মুশফি এসব ভেবে সে কিছুটা আশ্চর্য হয়। তারপর এগিয়ে মেহরিনের সামনে দাঁড়ায়। মেহরিনও মুশফিকে হঠাৎ দেখে উচ্ছ্বাসিত হয় এবং সেভাবে বলে, মাহজিবা মিস, আপনি? মুশফি মেহরিনের মাথায় হাত বোলায় এবং আশেপাশে আবারও চোখ বুলিয়ে দেখে। তারপর জবাব করে, হ্যাঁ, কিছু জিনিস কিনতে এসেছি। কিন্তু তুমি এখানে? মাম্মা পাপা কোথায়? মাম্মা তো। কিছু একটা ভাবল মেহরিন, তারপর আঙ্গুল দেখিয়ে বলল, ওইদিকে পাপা একটা আঙ্কেলের সাথে কথা বলছে। আর জানেন, আজকে আমার বার্থডে। তাই পাপা বলেছে আজকে আমার ইচ্ছে মতো সব হবে। কথাটা বলতে মেহরিনের মুখটা খুশিতে কেমন চকচক করে উঠল। মুশফি হাসে মেহরিনের কথায়। মেয়েটা একটা আদরের ডিব্বা। সে হেসে মেহরিনের সামনে আঁচলটা নিজের হাতের মাঝে খামচে ধরে হাঁটু ভাঁজ করে বসে। তারপর মেহরিনের মাথায় হাত বুলিয়ে বলে, শুভ জন্মদিন সোনা বাচ্চা। মেহরিন হাসে। মেহরিন হাসতেই তার চোখগুলো কেমন হেসে উঠল। তা মুশফি মুগ্ধের ন্যায় দেখল। তারপর মুশফির গাল টপ টপ দুটো চুমুখে বলে, থ্যাংক ইউ মিস। মুশফি আশেপাশে তাকিয়ে বলল, পাপা কখন গিয়েছে? মাম্মা আসেনি কেন? সাথে সাথে মেহরিনের নিষ্পাপ মেয়েটির মুখে আধার নেমে এলো। মাম্মা তো আসবে না। আসবে না কেন? কারণ সে তো নেই। মুশফি মেহরিনের কথা বুঝল না। সে তাকিয়ে রইল মেহরিনের মুখের দিকে। মেহরিন কি বুঝলো কে জানে। সে আবারও উত্তর করল, বার্থডে তো পাপা কখনোই সেলিব্রেট করে না। এবারই প্রথম। কিছু সময় ভেবে মেহরিন আবারও মুশফির গালে হাত রেখে বলে, মিস, আপনি আমার সাথে আসুন না, তাহলে অনেক মজা হবে। মুশফি অবাক হয়। তার জানা মতে নিহাল তো এমন নয়। কি এমন ব্যস্ত যে যার কারণে ছোট্ট মেয়েটির জন্মদিনও পালন করতে পারে না। আর মেয়ে মায় বা কেমন? ততক্ষণে নিহালও এসে দাঁড়ায়। নিহালকে দেখা মাত্রই মুশফি চলে যাবার উদ্দেশ্যে উঠে দাঁড়ায়। পাপাকে দেখা মাত্রই মুশফিকে আবারও উচ্ছ্বসিত কণ্ঠে বলে, দেখো পাপা, মিস।
তাকে বলো না আমাদের সাথে জয়েন করতে। নিহাল মেয়ের কথা শুনে মুশফির দিকে তাকায়। সে অবশ্য মনে মনে অবাক হয়েছে। আর সে ভালো করে জানে তার মেয়ে কতটা ঘাড়ত্যাড়া প্রকৃতির। এখন সে যদি অফার না করে বা মুশফি যেতে না চায়, তাহলে সেখানে মেঝেতে গড়াগড়ি করে কাঁদবে, যা আসলে বিব্রতকর। সে জানে না মুশফির রাজি হবে কিনা, তাই সে কিছুটা আমতা আমতা করে, যদি তুমি ফ্রি থাকো, ক্যান ইউ জয়েন্ট উইথ আস। মুশফির যেতে ইচ্ছে হলো না, তবে মেয়েটা তার দিকে অনেকটা উৎসুকভাবে তাকিয়ে আছে। তা দেখে মেয়েটা না বলে কষ্ট দিতে ইচ্ছে হলো না। তবে এভাবে হুট করে ওদের সাথে যাওয়াটা খুব একটা ভালো দেখায় না। দোটানায় ভোগে মুশফি। তখনও মেহেরিন মুশফির মুখের দিকে তাকিয়ে। মুশফি মেহেরিনের দিকে তাকায় আর ভাবে, এটাই মেহেরিন ফার্স্ট বার্থডে সেলিব্রেট। তাই সে যদি মানা করে দেয়, মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাবে। তাই আরো কি কি মনে করে ভেবে সে রাজি হয়ে যায়। আর মুশফির রাজি হতে মেহেরিন খুশিতে আত্মরা হয়ে মেহেরিনের যতটুকু নাগাল পায়, মানে পায়ের দিকটা জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ মিস, ইয়ে আই এম হ্যাপি নাও। মুশফি বাচ্চা মেয়েটার এমন ভাব প্রকাশ করায় সামান্য হাসল। যাক, তার জন্য যদি কারো এমন আনন্দ হয় তাহলে তাই করা যাক। মুশফি নিহালের দিকে তাকালো। নিহাল তার মেয়ের আনন্দ দেখতে ব্যস্ত। মেয়েকে কোলে তুলে নিহাল বলে, যেগুলো বাদ পড়েছে সেগুলো নেই, তারপর বাসায় যাব। ওকে মাম্মা। ওকে, লেটস গো। এটা বলে নিহালের গালেও চুমু খেলো ছোট্ট প্রাণটা। আজকে মেহেরিনের খুশির বাঁধ ভাঙছে না। সব প্রয়োজনীয় জিনিস কিনে তারা বাসার দিকে রওনা হয়। গেট খুলতেই একটা পরিপাটি ফ্ল্যাট আবিষ্কার করে মুশফি। নিহাল ভেতরে চলে যায়। কিন্তু মুশফির কাছে সেই প্রথম থেকে অস্বস্তি লাগছিল। সেই অস্বস্তিতে গাঁট হয়ে বাসার ভেতরে পা বাড়ায়। মুশফি অবাক হয় বাসায় কোনো মেয়েলোক না দেখে। তবুও সে কোনো প্রশ্ন করে না। নিহাল মুশফিকে সোফায় বসতে বলে সে মেহেরিনকে নিয়ে ফ্রেশ হতে রুমে চলে যায়। আর মুশফি আশেপাশে তাকিয়ে রুমটা ভালোমতো পর্যবেক্ষণ করে নেয়। মেহেরিনও ফ্রেশ হয়ে এসে মুশফির পাশে বসতেই মুশফি মেহেরিনের দিকে তাকিয়ে ছচ্ছ হাসে। তারপর কিছুটা জড়তা নিয়ে জিজ্ঞেস করে, তোমার মাম্মা কোথায়? মেহেরিন তার ডাগর ডোগর চক্ষুদয় নিয়ে মুশফির দিকে তাকিয়ে আছে। শি ইজ নো মোর। মুশফি পেছনে তাকালো। নিহাল দাঁড়িয়ে আছে। মুখটাকে কেমন গম্ভীর দেখাচ্ছে, অথচ কাটকাট কণ্ঠে সে প্রশ্নের জবাব দিল। মুশফি অবাক হলো। মেহেরিনের মা নেই? তাই মেয়েটা বুঝি মায়ের কথা জিজ্ঞেস করাতে অমন ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। নিহাল মেয়ের দিকে তাকিয়ে আবারও মুশফির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, এই প্রশ্নটা আর মিহুকে জিজ্ঞেস করবে না। আশা করি ব্যাপারটা বুঝবে। তেমনি গম্ভীর হয়ে নিহাল কিচেনের দিকে চলে গেল। মুশফি বুঝল না কি এমন হলো যার জন্য এমন খেপে গেল। তাই সে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন মুশফির দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, পাপা কখনো মাম্মার কথা বলে না। মাম্মার কথা জিজ্ঞেস করলে কিছু বলে না। মুশফি আর কিছু বলল না। টপিকটা এখানে থামাতে সে মেহেরিনকে কোলে টেনে নিয়ে নিহালের পেছনে কিচেনের দিকে চলে যায়। নিহাল কিছু একটা রান্না করবে, তাই সে সবকিছু ঘোচাচ্ছে। মুশফি নিহালের পিছনে দাঁড়াতে নিহালও হুট করে পেছনে তাকায়। মুশফি হুট করে তাকাতেই চোখ বড় বড় করে থতমত কণ্ঠে বলে, আই এম সরি। ফর হোয়াট? আমি বুঝিনি মেহেরিনের মাম্মার কথা জিজ্ঞেস করাতে আপনি এভাবে রেগে যাবেন। নিহাল এবার পূর্ণ দৃষ্টিতে মুশফির দিকে তাকালো। তারপর মুশফির কোল থেকে মেহেরিনকে নিয়ে বলে, আপনার জন্য নতুন খেলনা এনেছি, সেগুলো নিয়ে খেলুন। আমরা আপনার জন্য নতুন ডিশ তৈরি করি কেমন? এটা বলতে মেহেরিন উচ্ছ্বাসিত হয়ে মাথা নাড়ায়। তা দেখে নিহাল মেহেরিনের গালে চুমু খেয়ে নিচে নামিয়ে দিতেই মেহেরিন খেলতে চলে যায়। মেহরিন চলে যেতে নিহাল এবার মুশফির দিকে তাকালো। তারপর কিচেন ক্যাবিনেটে হেলান দিয়ে বকের কাছে হাত গুজে টানটান হয়ে দাঁড়িয়ে মুশফির মুখের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কি যেন বলছিলে? মুশফি অবাক হয় নিহালের এমন গা ছাড়া ভাব দেখে। নিহাল তো এমন ছিল না। এমনভাবে প্রশ্ন জিজ্ঞেস করাটা স্বাভাবিক লাগলো না মুশফির। তবুও মনে মনে নিজেকে সামলে বলে, ইয়ে, আসলে মেহেরিনের মাকে দেখছিলাম না, তাই জিজ্ঞেস করেছিলাম। তবে আপনি শুনলে যে রেগে যাবেন তা বুঝতে পারিনি। এটুকু বলেই এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকায়। আর নিহাল তখনও মুশফির মুখ পর্যবেক্ষণ করে চলছিল। কিছু সময় পর নিহাল শক্ত কণ্ঠে জবাব দেয়, ওকে জন্ম দিতে গিয়ে যে মারা গেছে, তাই কখনো ওর জন্মদিন পালন করা হয়নি। মুশফি চমকে উঠে নিহালের মুখের দিকে তাকায়। নিহালের মুখ শক্ত। মুশফি আমতা আমতা করে জিজ্ঞেস করে, কিভাবে মারা গেল? ব্লাড জোগাড় করতে পারিনি তাই। প্রশ্নের এহেন জবাবে মুশফির কেমন নিহালকে কাঠখোট্টা লাগলো। মুশফির ব্যাপারটা ঠিক হজম হলো না। তবুও কিছু বলল না। মুশফি আশেপাশে তাকিয়ে কথা ঘুরিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, বাদ দিন। বলুন কি খাবেন? ওর জন্মদিন উপলক্ষে না হয় আজকে আমরা ছুটি।
আমি কিছু রান্না করি? নিহাল মুশফির মুখের দিকে তাকিয়েছিল। এভাবে প্রশ্ন করাতে নিহাল কপাল কুঁচকে গেল। সে কিচেনের সবকিছু দেখে নিয়ে জিজ্ঞেস করে, আই ইউ শিওর? 100%। কিচেনে মুশফির শাড়ির আঁচল কোমরে গুজে আটা মাখছিল। নিহালও এসে ঠিক সময় কিচেনের গেটের সামনে এসে দাঁড়ায়। মুশফিকে এভাবে আঁচল গুজে কাজ করতে দেখে কিছুটা বিব্রত হয়। তাই সে ঘুরে এসে মেহরিনকে বলে যে জিজ্ঞেস করতে কিছু লাগবে কিনা। মেহরিনও মাথা নাড়িয়ে দৌড়ে চলে আসে কিচেনে। এসেই মুশফির দিকে তাকায়। কিচেনে কারো অস্তিত্ব টের পেতেই পাশ ফিরতেই মুশফি মেহরিনকে দেখতে পায়। মেহরিন দাঁত কেলিয়ে আসলো। তারপর মুখটাকে কেমন সিরিয়াস ভঙ্গিতে চোখ বড় বড় করে বলে, আপনাকে কেমন মামা লাগছে মাহজিবা মিস। মুশফি থমকে তাকালো মেহরিনের দিকে। ভেতরটা কেমন কেঁপে উঠেছে মনে হচ্ছে। হাত দিয়ে পাশে যা ছিল তা ধরে নিজেকে সামলে নিল। এটা তো তারই না হওয়া সংসার। কি কঠিন ভাগ্য। তবুও নিজেকে স্বাভাবিক করে মুখে হাসি টানল। তারপর নিজেকে শক্ত করে মেহরিনের সামনে বসে এবং বলে, তুমি এখানে কিছু বলবে? মেহরিন মাথা নাড়ল। তা দেখে মুশফি হাসলো, তারপর জিজ্ঞেস করলো, কি বলবে? পাপা জিজ্ঞেস করতে বলেছে আপনার কিছু লাগবে কিনা। মুশফি চুপ হয়ে গেল। তারপর কিচেনের দরজা থেকে বাহিরে তাকালো। ওখানে নিহাল বসে আছে। মনে হয় অফিসের কোনো কাজ করছে হয়তো। সেখানে থেকে চোখ সরিয়ে মুখ ঘুরিয়ে মেহেরিনের দিকে তাকালো। তারপর সে ধীর কণ্ঠে শুধালো, কিছু লাগবে না মা। তুমি কি কিছু খেতে চাও? রাঁধবো? মেহেরিন গালে হাত রেখে ভাবার ভঙ্গি করলো। তা দেখে মুশফি হাসলো। কিছু সময় ওভাবে পার হলো, তারপর বলল, পায়েস রাঁধবেন? মুশফি হাসলো, তারপর মাথা নাড়ালো। মেহেরিন তাতে খুশি হলো। মুশফি মেহেরিনের গালে চুমু খেলো। আর মেহেরিন দৌড়ে কিচেনে থেকে বের হবার জন্য বের হতেই নিহাল এসে দাঁড়ালো। নিহাল এসে দাঁড়াতে মেহেরিন থেমে গেল। নিহাল মেহেরিনকে কোলে তুলে নিল। আর নিহালকে দেখে মুশফি থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে কোমরে গুজে রাখা আঁচল বের করে ঠিকভাবে দাঁড়ালো। নিহাল এভাবে আসতে চায়নি। মেহেরিনের আসতে লেট হচ্ছিল, তাই সে নিজেই এসেছে। তবে এসে যে একই অবস্থা দেখবে সে আশা করেনি। তাই সে বিব্রত বোধ করে নরম স্বরে জিজ্ঞেস করল, মেহেরিনকে বেশি জ্বালাচ্ছে? ওর জন্য আসলে আমি দুঃখিত। আরে সমস্যা নেই। আজকে ওর জন্মদিন। আজকে ওর সব ওর পছন্দ মতোই হবে। তাই না শোনা? এতটুকু বলে মুশফি এগিয়ে এসে মুশফির মাথায় হাত বুলিয়ে নিহালের দিকে তাকালো। তাকাতেই নিহালের এত কাছে নিজেকে দেখে কিছুটা চমকালো। নিহালও মুশফির দিকে তাকিয়ে আছে। কেমন অদ্ভুত একটা দোটানা। মুশফি নিজেকে সামলে আবারও নিজেকে একটু পিছিয়ে নিয়ে সরি বলে আবারও নিজের কাজে মনোযোগ দেয়। নিহাল মেহরিনকে কোলে রেখেই এগিয়ে দেখলো কি কি রান্না হয়েছে। সবকিছুই রান্না করে ফেলেছে। তাহলে নিহাল মুশফির দিকে তাকালো। সে চাল ধুচ্ছিল। তাই নিহাল ওখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, সব তো রান্না শেষ, আর কি রাখবে? মুশফি পিছন ফিরে তাকিয়ে একটু হেসে জবাব দিল, হ্যাঁ সব শেষ। এখন শুধু পায়েস বাকি। মেহরিন মনে করিয়ে দিল, এটা হয়ে গেলে শেষ। নিহাল মেয়ের মুখের দিকে তাকালো। মেহরিন আবারও দাঁত কেলিয়ে হেসে গলা জড়িয়ে পাপার কাঁধে মাথা হেলিয়ে দিল। কি দৃশ্য, কি সুন্দর। মুশফি হেসে রইল কিছু সময়, হয়তো উপভোগ করলো। তারপর যে রান্না বসিয়ে দিয়ে উল্টো হয়ে ঘুরে কেবিনেটের উপরে হেলান দিয়ে বাবা মেয়েকে দেখল। আচ্ছা, এই সংসারটা যদি তার হতো, কি এমন ক্ষতি হতো? হলো তো না। আবার এত বছর পর কেনই বা দেখা হতে হলো? এই শহরটা তো একটু ছোট নয়, অনেক বড়। তাহলে সব রেখে এই একই শহরে কেন আসতে হলো তাকে? নিহাল মুশফির দিকে তাকালো, তারপর কিছুটা জড়তা নিয়ে জিজ্ঞেস করলো, এখানে একাই থাকো? হুম। বাকিরা? মুশফি মুখটাকে শক্ত করে বলল, কেউ নেই। নিহাল মুশফির মুখের দিকে কিছু সময় তাকালো। তারপর বলল, বিয়ে করনি কেন? মুশফি চমকে নিহালের দিকে তাকালো। নিহাল ঠোঁট কামড়ে হেসে মেহরিনকে নামিয়ে দিয়ে বলল, তুমি রুমে যে খেলো, পাপা আসি। মেহরিনও মাথা দুলে দৌড়ে চলে যায়। নিহাল হেসে আবারও মুশফির দিকে তাকালো উত্তরের আশায়। মুশফি উত্তর দিল না। সে ঘুরে আবারও চুলোয় বসানো রান্না দেখতে লাগলো। নিহাল এগিয়ে এসে মুশফির পেছনে দাঁড়ালো। মুশফির সারা শরীরে শীতল স্রোত বয়ে গেল। নড়তে পারল না। নিহালের শরীর থেকে একটু ম্যানলি পারফিউমের ঘ্রাণ আসে। তাতে শরীরে আরো ঝিমিয়ে আসে। মুশফি চোখ বন্ধ করে বড় বড় শ্বাস নিতে লাগলো। নিহাল মুশফির দিকে ঝুঁকে মুশফির কানের কাছে এসে ফিসফিস করে বলতে লাগলো, মেহরিনের কাছে তোমাকে মামা লাগে। মা হলে কিন্তু মন্দে হয় না। জীবনটাকে আরো একবার চান্স দিলে কিন্তু খারাপ হবে না। ভেবে দেখতেই পারো। এতটুকু শুনতেই মুশফি চমকে চোখ খুলে ততক্ষণে নিহাল চলে গিয়েছে। মুশফি বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে দেখে কেউ নেই। চুলা বন্ধ করে কিচেন থেকে বেরিয়ে মেহরিনকে ডাইনিংয়ে পেল। সে যে দাঁড়াতেই মেহরিন মুশফিকে দেখে হাসল। মুশফিও হাসল।
নিহাল এসে পেছনে দাঁড়িয়ে একটা রুম দেখিয়ে বলল, বিছানায় শাড়ি রাখা আছে, শাওয়ার নিয়ে এসো, তারপর একসাথে খাবো। মুশফির একটু জড়তা কাজ করে। একটা বাসায় এভাবে এসেছে, নিহালের তো স্বাভাবিক আচরণ, এগুলো ঠিক হজম হচ্ছে না। তবুও মাথা নাড়িয়ে রুমে চলে যায়। ঘরে এসে বিছানার ওপর একটা নতুন নেভি ব্লু কালারের শাড়ি পায়, যা জমিনে লাল পাড়। শাড়িটা ভীষণ সুন্দর, মুশফির ভীষণ পছন্দ হয়। সে সেটা তুলে নিয়ে শাওয়ার নিতে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে বারান্দায় কাপড় মেলে দিয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে শুরু করে। আর মনে মনে আফসোস করতে শুরু করে যে কেন যে চুলগুলো ভেজালো। হাঁটু সমান চুল কিছুতেই ঠিকমতো মুছতে পারছে না। মুশফির লেট হচ্ছিল, তাই নিহাল এসে এমন অবস্থা দেখে তার রুম থেকে হেয়ার ড্রায়ার নিয়ে এসে দরজায় দাঁড়িয়ে নক করে। মুশফির ব্যস্ত হাত থামে, পেছনে তাকিয়ে নিহালকে দাঁড়িয়ে থাকতে দেখে আসতে বলে। নিহাল রুমে এসে বলে, সব ঠিকঠাক হয়েছে তো? আসলে কিভাবে যে কি হলো, তোমার চুল মুছতে সমস্যা হচ্ছিল। আমার কাছে হেয়ার ড্রায়ার ছিল তো, দিতে ভুলে গেছি। এই নাও। এটা বলে বাড়িয়ে দিল। মুশফির জড়তা নিয়ে হাত বাড়িয়ে সেটা নিয়ে পাশে রেখে দিয়ে বলল, ধন্যবাদ, তবে তার আর দরকার পড়বে না। এখন এটা নিয়ে বসলে অনেক দেরি হয়ে যাবে, চলুন। এগুলো বলেই সে নিহালকে পাশ কাটিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর নিহাল তাকিয়ে রইল এক পূর্ণ রমণীর ওপর। তারপর নিজের সব ভাবনা পাশে রেখে সে বেরিয়ে গেল মুশফির পেছনে। খেতে বসতেই মেহেরিন আবদার করে বসে মুশফি যেন তাকে খাইয়ে দেয়। আর কি করা, সেই কাজ। নিহালকে খাবার তুলে দিয়ে মুশফিকে খাইয়ে দিতে লাগলো। নিহালও খাবার খাওয়ার মাঝে মাঝে আর চোখে দুজনকে দেখতে লাগলো। ঠিক এতদিন পর ঘরটাকে পূর্ণ লাগছে। মনে হচ্ছিল এই দৃশ্যটারই একমাত্র কমতি ছিল। এসব ভেবে নিজে নিজেই হেসে আবারও খাওয়ায় মন দিল। এদিকে মুশফিও বারবার আর চোখে তাকাচ্ছিল, যদিও নিহাল যে তাদের দিকে তাকিয়েছিল সেটা মুশফি খেয়াল করেনি। মেহরিনকে খাইয়ে দিয়ে মুশফিও খেয়ে নেয়। এভাবে খাবার পর্ব শেষ হয়। মেহরিন ঘুমিয়ে পড়েছে একটু আগে। মুশফি চলে যেতে চেয়েছিল, তবে নিহাল আর মেহরিনের কথা ভেবে আর বাসায় যাওয়া হয়নি। এই বাসায় তো একা একাই, কেউ তো আর নেই, তাই যাওয়ার তাড়াও নেই। মুশফি এসব বারান্দায় দাঁড়িয়ে একা একাই ভাবছিল। নিহালরা ৮ তলায় একটা অ্যাপার্টমেন্টে থাকে। এটা নিহালদের অফিস থেকে দেওয়া হয়েছে। এখান থেকে আশেপাশের যতদূর চোখ যায় সবুজে ঘেরা। মুশফি চুপ করে বাহিরে দেখতে মনোযোগী হতে নিহাল এসে দাঁড়ালো। মুশফি টের পেল, তবুও তাকালো না। নিহালও মুশফির রেসপন্সের অপেক্ষা করলো। তবে ও কোনো রেসপন্স না করায় নিহাল দৃষ্টি আকর্ষণ করার জন্য কাশি দিল। মুশফি এবার প্রশ্নবোধক চোখে তাকালো। তা দেখে নিহাল আলতো হাসল। তারপর তার মুখোমুখি দেয়ালে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে তাকালো। পরন্ত বিকেল, সূর্যের আলো পড়ছে মুশফির মুখে। কি সুন্দর লাগলো সেই দৃশ্য নিহালের কাছে। মুশফি ততক্ষণে আবারও বাহিরের দিকে তাকায়। নিহাল এবার কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বলল, হুট করে হারিয়ে যাওয়ার কারণ? মুশফি বাহিরের দিকে দৃষ্টি বজায় রেখে উত্তর করল, তার কৈফত দিতে আমি বাধ্য নই। নিহাল বুঝল সে কখনো সোজা কথায় জবাব দেবে না। তবুও মেজাজ ঠান্ডা রেখে আবারও জিজ্ঞেস করল, এভাবে পালিয়ে বেরিয়ে লাভ কি হলো? সে আমাদের আবারও দেখা হলোই। মুশফি এবারও চোখ। নিহাল আলতো হাসল। তারপর চোখ সরিয়ে বাহিরের দিকে তাকালো। তারপর বলতে শুরু করলো, বাসায় আম্মা, আব্বা আর আমি বাদেও কেউ ছিল না তখন। পাশ করে বের হবার পরে হঠাৎ করেই আম্মা স্ট্রোক করে মারা যায়। সাথে তোমাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এইদিকে আমাদের অবস্থাও করুন। আমি আর বাবা কিছুই গুছিয়ে উঠতে পারছিলাম না। একদিন হুট করে বাবার ফুপু জোর করে রিদির সাথে বিয়ে দিয়ে দেয়। মেয়েটা ভালো, কিন্তু এতিম ছিল। আমি অবশ্য চাপে পড়ে বিয়েটা করেছিলাম। তারপর কি থেকে কি হয়ে গেল বুঝলাম না। নিহাল তাকালো মুশফির দিকে। তারপর ওর দিকে তাকিয়েই পরের কথাগুলো বলল। বিয়ের কিছুদিন পর আব্বাও মারা গেল। রয়ে গেলাম আমি আর রিদি। মেয়েটা বাসায় এক হয়ে গেল। সারাদিন অফিস থেকে আসার পর প্রতিটা ছেলে যেমন মা চায়, হৃদয় ঠিক সেইভাবেই সব করে দিত, যত্ন করত। তাই মেয়েটার প্রতি মায়া জন্মালো। এমনি একদিন হৃদি জানায় সে মা হবে। তার খুশির অন্ত নেই। এতিম মেয়েটা আমাদের পেয়ে খুশি হয়েছিল। আমার দেওয়া সব অবহেলা হাসি মুখে মেনে নিত। আব্বা মারা যাবার পর একা যাওয়াতে আমার নিজেরই খারাপ অবস্থা। আমি সব দিক থেকেই দিশেহারা। সে সময় মেয়েটা আমাকে খুব সুন্দর করে সামলিয়েছে। এমনই দিন যাচ্ছিল। একদিন জানায় মেয়েটা প্রেগনেন্ট। আমার অংশ ধারণ করেছেন নিজের মধ্যে, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না মেয়েটাকে। মেহরিন হবার সময় অনেক ব্লাড লাগে। হৃদির এ নেগেটিভ রক্ত ছিল, যা হুট করে পাওয়া রেয়ার। তারপর ডাক্তারের ভুল মেডিসিন দেওয়ায় মেহরিন তো বেঁচে যায়, কিন্তু হৃদিকে আমি বাঁচাতে পারিনি।
তারপর থেকে আমার মেয়েটাও এতিম, মা ছাড়া মেয়ে। যতটুকু পেরেছি সামলিয়েছি, কতদিন পারবো তাও জানি না। মুশফি নিহালের দিকে চাইল। নিহালের দৃষ্টি বজায় রেখে মুশফিকে দেখছিল। মুশফি চোখ সরিয়ে বাহিরের দিকে তাকিয়ে বলল, আমার আম্মাও তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি তখন গ্রামে ছিলাম। এদিকে ঢাকায় সব এলোমেলো। আমার বাবা আবারও বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এক বুড়ো লোকেদের সাথে বিয়ে ঠিক করায় আমি রাগ করে ওখানে চলে আসি। আসলে কি বলেন তো, জীবনে দুঃখ আসলে সব দিক থেকে একসাথে আসে, বলেই মুশফি হাসল। নিহাল তাকিয়ে রইল মুশফির মুখের দিকে। মুশফি আবারও বলল, তখনই আপনি বিয়ে করে নিয়েছেন। নিজের পছন্দের মানুষকে অন্য কারোর সাথে দেখার সাহস আমার ছিল না, তাই তো এক প্রকার পালিয়ে বেড়ালাম। লাভ হলো না, সেই সামনে পড়ে গেলাম। নিহাল এবার নড়ে চড়ে দাঁড়ালো। সন্ধ্যা নেমেছে। কিছু বলার আগে মুশফি আবারও বলে, সন্ধ্যা হয়ে গেছে, আমার ফিরতে হবে। মেহেরিনের দিকে খেয়াল রাখবেন। আর এই শাড়িটা আমি পরে ফেরত দিয়ে যাব। এতটুকু বলে মুশফি চলে যেতে নিলেই নিহাল মুশফির হাত ধরে। হাতে টান অনুভব হতেই মুশফি তাকালো। তারপর নিহালের দিকে চাইল। নিহাল বলল, থেকে গেলে হয় না? না। কেন? চুপ রইল মুশফি। নিহাল ওর হাতে টান দিয়ে কাছাকাছি আনলো। তারপর বলল, আরেকবার ভাবা যায় না? না, মেহেরিনের জন্য। মুশফি তাকালো নিহালের দিকে। নিহাল মুশফির উত্তরের আশায়। মুশফি নিহালের দিকে তাকিয়ে ভাবল, তার কি করা উচিত? যা ধরা দিচ্ছে তা নিয়ে নেওয়া, নাকি এখন থেকে আবারও পালানো? এবার তো কোনো ধরাবাধা নেই। কি করবে মুশফি? সে তো নিহালকে ভালোবাসে। এভাবে পেয়ে গেল, আবার ছেড়ে দেবে? এসব ভাবতে ভাবতে নিহাল নিজের অন্য হাত বাড়িয়ে দিল। মুশফি তাকিয়ে রইল। তা দেখে নিহাল বলল, তাহলে ভেবে নেব তুমি চাইছো না? সাথে সাথে মুশফি চমকে তাকায়। সে তো চায়। মুশফি হাত বাড়িয়ে হাতের উপর হাত রাখল। নিহাল হাসল। টেনে কাছে নিয়ে জড়িয়ে ধরল মুশফিকে। ঠিক তখনই মেহরিন এসে বলল, পাপা। নিহাল মেয়েকে দেখে মুশফিকে ছেড়ে দিল। এগিয়ে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে মুশফির সামনে তাকে দেখিয়ে বলল, আপনার মাম্মা। মেহরিন অবাক চোখে তাকালো। তারপর বলল, মাহজিবা মিস মাম্মা। নিহাল মাথা নাড়াল। মুশফি হেসে মেহরিনকে নিজের কোলে তুলে নিল। তারপর মেয়ের গালে চুমু খেল। ৩ বছর পর। মেহরিন, চুল ছাড়ো মা। নানজিবা কাছে। তুমি আর আমাকে আগের মতো আদর করো না, শুধু বনুকেই আদর করো। কথাটা বলে মেহরিন মুখ ফুলালো। মুশফি কিছু বলার আগেই নিহাল এসে মেহরিনকে কোলে তুলে নিল। তারপর জিজ্ঞেস করে, এবার বলেন, কে আপনাকে ভালোবাসে না? তাকে আমি বকে দেব। মেহরিনও হাত উঁচিয়ে মুশফিকে দেখিয়ে দিল। তা দেখে নিহাল হাসল। ততক্ষণে মুশফিও নানজিবাকে কোলে তুলে নিয়েছে। তারপর জিজ্ঞেস করল, বাবা মেয়ে কি নিয়ে কথা বলছে? তুমি নাকি আমার মেয়েকে ভালোবাসো না, তাই মেয়েকে বলেছি মাম্মাকে রাতে বকে দেব। কথাটা বলে নিহাল চোখ টিপ দিল। মুশফি চোখ গরম করে তাকালো। তা দেখে নিহাল হাসল। মেহরিন ঘুমিয়েছে অনেক আগেই। নানজিবাকে কোলে তুলে নিয়ে হাঁটছিল নিহাল। আর তা দেখছিল মুশফি। নানজিবা ঘুমিয়ে পড়তে নিহাল এগিয়ে এসে মেয়েকে মুশফিকের কোলে দিয়ে বলল, মেয়েকে ঠিকমতো শুয়ে দিয়ে নিহালের দিকে তাকিয়ে মুশফি বলল, গান শোনাবেন? নিহাল হাসল। তারপর হাত বাড়িয়ে দিল। মুশফিও হাতের মধ্যে তার হাত বাড়িয়ে দিয়ে হাত ধরল। মুশফিকে নিয়ে বারান্দায় বসিয়ে সে ঘরে এসে বারান্দায় মুশফির পাশে বসল। হাতের গিটারটা নিয়ে টুংটাং আওয়াজ তুলল। মুশফি তাকিয়ে রইল নিহালের দিকে। তারপর ঘরে ঘুমন্ত মেয়েদের দিকে তাকিয়ে ভাবল, এই তো তার প্রাপ্তি। এসব ভেবে নিহালের কাঁধে মাথা এলিয়ে দিল মুশফি। নিহাল আলতো হেসে মুশফির মাথায় ওষ্ঠ ছোঁয়ালো, তারপর হাসল। তারপর চোখ বুজে গাইতে শুরু করলো, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙ্গুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশেই হাঁটতে চাই। সমাপ্ত। ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়। শেষ। তবে যাচ্ছি না, নতুন কিছু নিয়ে আবারও আসবো। আপাতত বিদায় নিচ্ছি। ভালোবাসা নিন। হ্যাপি রিডিং। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।